চট্টগ্রাম বিমানবন্দরে কথিত বিমান ছিনতাই নাটকের অবসান, প্যারা কমান্ডো অভিযানে অস্ত্রধারী নিহত। তাকে সারেন্ডার করার জন্য আহ্বান জানিয়েছিল, কিন্তু সে এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার উপর স্বাভাবিক অ্যাকশন যেটা সেটাই হয়েছে। পাইলট, কেবিন ক্রু সহ নিরাপদে সকল যাত্রী। সাইডটার দিকে ফ্লাইট হয়েছে, মাঝপথে আসার পরে একটা লোকে ওখানে 2-3টা ফায়ার করছে। ফায়ার করে বললো ক্রুরা সামনে আসো, ক্রুরা বয়সের পিছনে এসে পড়ছে। তারপর ক্রুরা আমরা বিজনেস ছিল, ওরা আসলো, সবাইকে অক্ষতভাবে এবং বিমানের কোনো ক্ষতি হয়নি এবং আমরা ওই দুষ্কৃতিকারীকে ধরতে সমর্থ হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কর্ণফুলীর তলদেশে দেশের প্রথম সুড়ঙ্গ পথের খনন শুরু, যুক্ত হবে কক্সবাজারের মহাসড়কের সঙ্গে। প্রধানমন্ত্রী বললেন, উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। চকবাজারে পুড়ে যাওয়া গাড়ির সিলিন্ডার অক্ষত, ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকে আগুন, বলছেন প্রত্যক্ষদর্শীরা। সব দিক মাথায় রেখেই চলছে তদন্ত। ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। এখনো সচল হাজার হাজার কারখানা, ঝুলছে গুদাম ভাড়ার নোটিশ। ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে 3টি রিট। ঠাকুরগাঁয়ের সংঘর্ষে 3 জন নিহতের ঘটনার 11 দিন পর আদালতে বিজিবির বিরুদ্ধে গ্রামবাসীর লিখিত অভিযোগ। 6 মার্চ মামলা গ্রহণের শুনানির দিন ধার্য। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের শোভন রাব্বানী পরিষদ ক্ষুব্ধরা দিচ্ছেন নতুন প্যানেল। প্রার্থী চূড়ান্ত বাম দলগুলোর, বিভিন্ন দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। অবসান ঘটল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শ্বাসরুদ্ধকর কথিত বিমান ছিনতাই নাটকের। বিমান বাহিনীর প্যারা কমান্ডো অভিযানে মাত্র 8 মিনিটের মধ্যেই ছিনতাইকারীকে নিবৃত্ত করা হয়। এ সময় গোলাগুলিতে কথিত ছিনতাইকারী নিহত হয়। এই অভিযানে সেনাবাহিনীকে সহায়তা করে নৌবাহিনী ও র্যাব। অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। অবসান হলো 1.5 ঘন্টার কথিত বিমান ছিনতাই নাটকের। সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ জানায়, অস্ত্রধারী নিহত হলেও নিরাপদে নামিয়ে নেওয়া সম্ভব হয়েছে BG 147 দুবাইগামী ফ্লাইটটির 142 জন যাত্রী ও 5 জন ক্রুকে। পরিচালনা করার মধ্য দিয়ে এই ছিনতাইয়ের অবসান হয়। ছিনতাইকারী একজন, তার বয়স আনুমানিক 25-26 বছর। ছিনতাইকারীকে নিবৃত্ত করার জন্য আমাদের কমান্ডো বাহিনী প্রথমে তাকে গ্রেপ্তার করার বা তাকে সারেন্ডার করার জন্য আহ্বান জানিয়েছিল, কিন্তু সে এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার উপর স্বাভাবিক অ্যাকশন যেটা সেটাই হয়েছে এবং আমাদের সাথে গোলাগুলিতে ছিনতাইকারী প্রথমে আহত এবং পরবর্তীতে আমরা জেনেছি যে সে ইতিমধ্যেই মারা গেছে। এর আগে দুবাইগামী যাত্রীবাহী বিমানটি রোববার বিকেল 3টা 20 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে। কেবিন ক্রুদের একজন বিমানে অস্ত্রধারী আছে বলে সন্দেহ করে। পাইলট কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে বিকেল 5টা 40 মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন। বিমানটিকে ঘিরে রাখে বিশেষ কমান্ডো বাহিনী। নিরাপদে নামিয়ে নেওয়া হয় যাত্রীদের। বেরিয়ে এসে তারা জানান শ্বাসরুদ্ধকর এই অভিজ্ঞতা সম্পর্কে। মাঝপথে আসার পরে একটা লোকে ওখানে 2-3টা ফায়ার করছে। এরপরে দেখতে বিমান আর উপরে যাইতেছে, নিচে যাইতেছে, গৈরান মারতেছে। উনি বাস ফায়ার করলো, ফায়ার করা বললো ক্রুরা সামনে আসো, ক্রুরা সব পিছনে ছিল, সামনে যেতে বলছে, ক্রুরা ভয় সামনে যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামেন অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। ঘটনা তদন্তে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে কমিটি গঠন করা হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। শুরু হলো কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম সুড়ঙ্গ পথের খনন কাজ। দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেলের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন তিনি। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে আরও জানাচ্ছেন আজহার লিমন।
টানেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। এ নিয়ে বঙ্গোপসাগরের উপকূল জুড়ে সাজ রব। খরস্রোতা কর্ণফুলীর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত না করেই পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত নির্মিত হচ্ছে প্রায় 3.5 কিলোমিটারের মাল্টি লেনের বঙ্গবন্ধু টানেল। রবিবার সকালে নগরীর নেভাল একাডেমির পশ্চিম প্রান্ত থেকে এর 2টি টিউবের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই স্থানে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত 16.5 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এরপর পতেঙ্গা সমুদ্র সৈকতে সুধী সমাবেশে যোগ দেন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ায় এত বিশাল একটা নদীর নিচ দিয়ে প্রথম টানেলটা বাংলাদেশে নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রকল্পগুলোর প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। আমাদের এই টানেল নির্মাণ হলে যোগাযোগের শুধু সুবিধা তা হবে না, আমাদের ব্যবসা বাণিজ্য শিল্পায়ন সবকিছুই উন্নতি হবে। সরকার প্রধান বলেন, জলবায়ুর পরিবর্তন, জনসংখ্যার ঘনত্বের কথা মাথায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে তার সরকার। আজকে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ উন্নীত হয়েছে, গ্রাজুয়েশন পেয়েছে। এটাকে ধরে রেখেই আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই টানেলটা শেষ হতে 2022 সালে এটার শেষ হবে। আমরা মনে করি যে এরপর পুরো এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন আরো ব্যাপকভাবে হবে। পুরোপুরি প্রস্তুত হলে 80 কিলোমিটার গতিতে যানবাহন চলাচল করতে পারবে 2টি টিউবের 4টি লেন দিয়ে। অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার এই প্রকল্প শুধু ব্যস্ত এ বাণিজ্যিক নগরীর চাকার গতি বাড়াবে না, বহুমুখী এ প্রকল্পের সফল বাস্তবায়ন গতি আনবে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যেরও। পতেঙ্গা সমুদ্র বন্দর থেকে আজহার লিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। 3.4 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চট্টগ্রাম সদরকে সংযুক্ত করবে আনোয়ারা উপজেলার সঙ্গে। পরে তা যুক্ত হবে কক্সবাজারের 4 লেন সড়কে। আধুনিক এই প্রকল্পের মাধ্যমে নবযাত্রায় পা রাখল বন্দরনগরী। ভবিষ্যতে যা রূপ নেবে চীনের সাংহাই নগরীর আদলে। দেবাশিস রায়ের রিপোর্ট। টানেল বা সুড়ঙ্গ পথ, তাও আবার নদীর তলদেশে। বহির্বিশ্বে বিষয়টি নতুন না হলেও আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে চলা বাংলাদেশের জন্য এটি পুরোদমে নতুন অধ্যায়, নতুন সূচনা যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে। চট্টগ্রামকে যে কর্ণফুলী নদী বিভক্ত করেছে 2 ভাগে, সেই নদীকে বাঁচিয়ে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা আনতে 2016 সাল থেকে নির্মাণ শুরু হয়েছে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের। নদীর তলদেশে 31 মিটার গভীর দিয়ে টানেল বোরিং মেশিন বা টিবিএম দিয়ে খননের পর তাতে সংযোজন করা হবে 2টি টিউব, আর এর মধ্যেই নির্মাণ করা হবে মাল্টি লেনের সড়ক ব্যবস্থা, যেই সড়ক গতি আনবে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের। 9,880 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। এটি দিয়ে বন্দরের সুযোগ সুবিধা আগামীতে যেমন বাড়বে, ঠিক তেমনি এই টানেলকে পরবর্তীতে যোগ করা হবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার 4 লেনের সড়কের সাথে। নীতি নির্ধারকরা আশা করছেন 2022 সাল নাগাদ এটি চালু হলে চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রামও পরিণত হবে 1 সিটি 2 টাউনের আদলে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চকবাজারের চুরিহাট্টায় পুড়ে যাওয়া গাড়ির সিলিন্ডার অক্ষত রয়েছে। গাড়ির মালিকের দাবি, উপর থেকে আগুন এসে পড়ে তার গাড়িতে, আর তাতেই গাড়িটিতে আগুন ধরে যায়। তবে স্থানীয় বাসিন্দা ও কেমিক্যাল ব্যবসায়ীরা এখনও বলছেন গাড়ির গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণের সূত্রপাত। তবে বিশেষজ্ঞরা বলছেন সিলিন্ডার বিস্ফোরণ হলে গাড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কথা। সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করেই প্রকৃত কারণ জানাতে চায় তদন্ত কমিটি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। চকবাজারের চুরিহাট্টার ঘটনায় প্রকাশ হওয়া সিসিটিভির ফুটেজে দেখা যায় রাজমহল রেস্তোরাঁয় কাজ করছেন কর্মীরা। হঠাৎ বিস্ফোরণে উপর থেকে নেমে আসে বিভিন্ন ধরনের বোতল, কাগজের কার্টন ইত্যাদি। আবার রাজমহলের ঠিক উপরে ওয়াহেদ ম্যানশনের দোতলায় রোববারও দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে একই রকম বডি স্প্রের বোতল। তাহলে কি আগুনের তাপে বিস্ফোরিত হয়ে ছিটকে পড়েছিল এসব? এলাকার লোকজন নিজ দাবিতে অনড়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন। একটা গাড়ি উপরের দিকে উঠে গেছে, প্রায় 15 থেকে 20 ফুট উপরে, আকাশের উপরে।
তো উপর থেকে যখন পরে মাটিতে আঘাত করছে তখন মনে হয়েছে যে বাড়িতে ভূমিকম্প, ওয়ালগুলো কাঁপতেছে। তাকে দেখি যে দাও দাও এই দিকটা জ্বলতেছে, আর আগুনের কোথায় দোতলায় জ্বলতেছে? না না, এইখানে রাস্তার মাঝখান থেকে জ্বলতেছে সব। প্রাইভেট কারটা মনে হয় সাইড থেকে 70 ফিট উপরে উঠে গেছে বাস্ট হওয়ার সাথে সাথে। তবে পুড়ে যাওয়া গাড়ির মালিকের দাবি, উপর থেকে একটি অগ্নিকুণ্ড পড়ে তার গাড়ির উপর, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। হঠাৎ দেখলাম একটা বিকট আওয়াজের সাথে সাথে দেখলাম উপর থেকে একটা আগুনের বিশাল একটা গোলা এসে আমার গাড়ির উপরে পড়লো, ঠিক গাড়ির বনেটের উপরে পড়ছে, সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। এদিকে সরেজমিন পুড়ে যাওয়া গাড়িগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় একটি গাড়ির গ্যাস সিলিন্ডার অক্ষতই আছে, আরেকটি ছিল পেট্রোল চালিত। গাড়িগুলোর প্লাস্টিক রেক্সিন পুড়ে গেলেও মূল কাঠামো ঠিকই আছে। বিশেষজ্ঞরা বলছেন সিলিন্ডার বিস্ফোরণ হলে পুরো গাড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। সিলিন্ডার ব্লাস্ট হলে কিন্তু গাড়িটাও ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা, ছিন্ন ভিন্ন হওয়ার কথা, আপনি যা বলছিলেন, কিন্তু সেটাও দেখলাম না। কিন্তু পরবর্তীতে আমাদেরকে ভিন্ন গণমাধ্যম বা এই ফুটেজ দেখে মনে হয় কোনো পাশে কেমিক্যালস বলেন বা গ্যাস থেকে এই ঘটনা ঘটে গেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বলছে তদন্ত শেষেই বলা যাবে আগুনের মূল কারণ। আমরা এখন সমস্ত উপাত্তগুলো আমরা বিশ্লেষণ করব, সবগুলো আমরা কালেকশন করে বললাম, প্রাইমারি ডাটা অ্যাজ ওয়েল এজ সেকেন্ডারি ডাটা দুটোই আমরা কিন্তু কালেকশন করেছি। রোববারও দক্ষিণ সিটির তত্ত্বাবধানে সরিয়ে নেওয়া হয় ওয়াহিদ মেনশনের রাসায়নিক দ্রব্য। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় দিনের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে চলছে চকবাজারের ভয়াবহ আগুনে নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ। এ পর্যন্ত 38 জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। এদিকে আজও ঢাকা মেডিকেলে নমুনা দিতে আসেন স্বজনরা। ভাইয়ের সন্ধানে বরিশালের ভোলা থেকে ঢাকায় এসেছেন আলাউদ্দিন। খুঁজে ফিরছেন প্রিয় ভাইয়ের মুখ। চকবাজার এলাকায় রিকশা চালাতেন তার ভাই শাহাবুদ্দিন। বুধবার থেকে নিখোঁজ তিনি। ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে ওই টাইমে কিন্তু তার মোবাইলটা বন্ধ। ওইখান থেকে আমাকে একটা আকর্ষণ যে আমার ওইখানে আমার ভাই মারা গেছে। এমন অনেক গল্প ঘুরে বেড়াচ্ছে ঢাকা মেডিকেলের মর্গের আশপাশে। চকবাজারের আগুনে শুধু শরীরই নয়, পুড়ে গেছে অনেকের সাজানো ঘর। বুধবার দিন রাত্রে থেকে আর বাসায় ফিরে নাই, আজকে 5 দিন হয়ে গেছে, ওনার কোনো খোঁজ খবর নাই। রোববারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নমুনা সংগ্রহের কাজ করে সিআইডি। এখন পর্যন্ত 21টি মরদেহের বিপরীতে 38 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বেশ সময় লাগবে, তবে আমরা এটুকু বলতে পারি যে সর্বোচ্চ দ্রুততায় ল্যাবরেটরিতে কাজ চলছে। বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন, চুড়িহাট্টায় দগ্ধ 6 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। 6 জন আছে, তার মধ্যে 60%, 50%, এরকম অনেক 35%, এরকম অনেক মেজর বার্ন উইথ ইনহেলেশন ইনজুরি। এদিকে দুপুরে দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। সরকারের পক্ষ থেকে এই কারখানাগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারেই অবস্থান, কাজে আমরা আশা করি যে দ্রুত সময়ের ভিতরে এগুলো যথাযথ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হবে। 19 মরদেহের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে 3 জনের লাশ, হৃদরোগ ইনস্টিটিউটে 5 জন, সোহরাওয়ার্দীতে 4 জন, মিডফোর্ডে 4 জন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 3 জনের লাশ রাখা হয়েছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরাতে 9 বছর আগের উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালতের হস্তক্ষেপ চেয়েছে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনগুলো। চকবাজারের ঘটনায় আজ বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আলাদা 3টি রিটের মাধ্যমে এ হস্তক্ষেপ চান তারা। কাল এ রিটের শুনানি হবে। 2010 সালের নিমতলির ভয়াবহ আগুনে 124 জন নিহত হওয়ার পর পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরানোর নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত, কিন্তু গত 9 বছরে আদালতের এই আদেশ বাস্তবায়ন হয়নি। আমলে নেওয়া হয়নি এ সংক্রান্ত কমিটির রিপোর্ট ও সুপারিশ। এতে এবার ঘটে চকবাজার ট্র্যাজেডি, প্রাণ হারান 67 জন। প্রশ্ন ওঠে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের উদাসীনতা নিয়ে। আবারও আদালতের হস্তক্ষেপ চান আইনজীবীরা। 2010 সনে যে উচ্চপদস্থ যে একটা তদন্ত কমিটি হয়েছিল, তারা যে 17 দফা একটা সুপারিশ করেছিলেন, সেই 17 দফা সুপারিশ অনুসরণ না করাটাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না? একটি বিশেষজ্ঞ কমিটি যাতে করা হয়, যাতে ওই 17 দফাটা ফলো আপ করা হয় এবং বিশেষ করে যাদের ব্যর্থতার কারণে আসলে এই ঘটনাটা ঘটেছে সেটা যাতে তদন্ত করে বার করা হয়। চকবাজারের ঘটনায় রোববার আলাদা 3টি রিট হয়েছে উচ্চ আদালতে। এবারও পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরানো এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকা থেকে এই দাহ্য জাতীয় পদার্থ যে সমস্ত শিল্প কলকারখানায় ব্যবহার করা হবে সেটি সরিয়ে ফেলবার সুপারিশ ছিল, কিন্তু সেই সুপারিশগুলো একটিও কার্যকর হয়নি, যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে চকবাজারে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার আলাদা এই 3টি রিট আবেদনের শুনানি হবে বলে জানান আইনজীবীরা।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গড়ে প্রতি মাসে একটি করে প্লাস্টিক কারখানা বা গোডাউনে আগুন লাগছে রাজধানীর পুরনো ঢাকায়। ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে এমন তথ্যই পাওয়া গেছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন দ্রুত গোডাউন ও কারখানা সরাতে পদক্ষেপ নিতে হবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। রাজধানীর পুরান ঢাকা নাগরিক অসুবিধার সবকিছু নিয়ে বছরের পর বছর ধরে ঘিঞ্জি থেকে আরও ঘিঞ্জি হচ্ছে এই জনপদ। তার উপর আবাসিক এলাকাতেই গড়ে তোলা হয়েছে কারখানা, গোডাউন ও প্লাস্টিক সামগ্রীর হাজারো প্রতিষ্ঠান। সেসবের কারণেই কখনো ঘটছে নিমতলি, আবার কখনো চকবাজারের মতো ট্র্যাজেডি। ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের পরিসংখ্যান মতে গত 13 মাসে শুধু লালবাগ ও চকবাজার এলাকায় ঘটেছে 89টি অগ্নিকাণ্ডের ঘটনা। সেসব ঘটনায় ফায়ার সার্ভিস 23টি স্থানে আগুন নিভিয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি জায়গায় আগুন ছড়িয়েছে প্লাস্টিক ও গোডাউনের কারণে। গড়ে প্রতি মাসে একটি করে আগুন লাগছে আর কি। প্লাস্টিক কারখানা বা প্লাস্টিক গোডাউন, যারা বাসা ভাড়া দিচ্ছে বাসা ভাড়াতে টাকার পরিমাণটা কম পাচ্ছে, তারা ভাড়াটা কম পাচ্ছে। আর এক্ষেত্রে যদি কারখানা দেয় সেক্ষেত্রে দ্বিগুণ এবং কিছু কিছু ক্ষেত্রে 3 গুণও ভাড়া পাচ্ছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন ঝুঁকিপূর্ণ এসব প্রতিষ্ঠান সরাতে হবে আবাসিক এলাকা থেকে। এই ধরনের শিল্প একটি আলাদা জায়গাতেই হতে হয়। শিল্পগুলো সরিয়ে নিতে হবে, এইখানে পুনর্নির্মাণ করতে হবে। ভবিষ্যতে যারা সরে যাবে তাদের অন্য জায়গায় ভালো জায়গা দিতে হবে। পুরান ঢাকার কত বাসায় কারখানা ও গোডাউন ভাড়া দেওয়া আছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। একটি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পুড়ে যায় মানুষ, ছাই হয় স্বপ্ন। সেই থেকে কয়েকদিন শিরোনাম হয় গণমাধ্যমের, কিন্তু কদিন পর আবারও সবকিছু ভুলে যায় সবাই। এভাবে আর কত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। চকবাজারে প্রভাবশালী কেমিক্যাল ব্যবসায়ীদের খুঁজে বের করতে সংশ্লিষ্টদের গাফিলতি ছিল বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। রাসায়নিক গুদামের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কেমিক্যালস, তারপরে এলএনজি থেকে শুরু করে অনেক রকমের জিনিসপত্র, যেগুলো দাহ্য পদার্থ এবং কিছু কিছু অতি দাহ্য। এখানে ফায়ার ব্রিগেডের দায়িত্ব ছিল প্রতি বছর তারা গিয়ে প্রত্যেকটি ফ্যাক্টরি, দোকান তাদের দেখার কথা সিটি কর্পোরেশনের। তাদের দায়িত্ব ছিল গিয়ে দেখা কারা কারা ওখানে আছেন, সত্যি সত্যি ব্যবসা করছেন, কীরকম ব্যবসা করছেন। পুলিশের দায়িত্ব ছিল, তারাও তো সময় মতো গিয়ে দেখেনি। বলা হচ্ছে প্রভাবশালী মহল তারাই এখান থেকে সরে যেতে দেন নাই। কারা তারা? তাদেরকে তো খুঁজে বের করা উচিত ছিল আমাদের সকলেরই। ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে গ্রামবাসীর মামলার লিখিত অভিযোগ গ্রহণ করেছেন আদালত। সকালে হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান অভিযোগ আমলে নিয়ে আগামী 6 মার্চ মামলা গ্রহণের শুনানির দিন ধার্য করেন। বিজিবির 50 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সহ বিজিবির 7 সদস্যের নাম উল্লেখ এবং অজ্ঞাতদের আসামি করে 3টি লিখিত অভিযোগ আদালতে দাখিল করা হয়। সংঘর্ষে নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই বাশেদ ও শিশু জয়নালের বাবা নূর ইসলাম বাদী হয়েছেন। আগামী 6 মার্চ শুনানিতে এজাহার মামলা হিসেবে গ্রহণ করা হবে কিনা তা নির্ধারণ হবে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী। গত 12 ফেব্রুয়ারি বহরমপুর গ্রামে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের 2 জন সহ 22 জনের নাম উল্লেখ করে 2টি মামলা করে বিজিবি। আগামী 6 তারিখে শুনানির জন্য করছে। আশা করি আমার মামলা নেবে এবং আমার সুষ্ঠু বিচার। আমার ছেলের হত্যার মামলার জন্য আমি সুষ্ঠু বিচার চাই। যারা আমার ছেলেকে মারছে তাদেরই আমি ফাঁসি চাই। আমি তো সাদেকের ভাই, আমার ভাই মারা গেছে। মারা যাওয়াতে আমরা থানায় মামলা দিতে গেছিলাম, ওখানে মামলা নেয়নি। আবার ওই বিজিবি গুলা আমাদের উপরে মামলা করেছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মোকদ্দমাটা আদেশের জন্য আগামী 6-3-2019 তারিখ আদেশের জন্য দিন ধার্য করেছেন। এখন আমরা আশা করছি মাননীয় আদালত সেদিন একটা ভালো আদেশ দিবেন এবং আমরা এই মামলার মধ্য দিয়ে এই বিজিবি সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে অন্যায়ভাবে গুলি করার কারণে, এবং আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেট থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। সকাল 6:15টার দিকে মেডিকেলের নতুন ভবনের 2 নম্বর ওয়ার্ডের পাশের গোসলখানায় গিয়ে নবজাতককে দেখতে পান হাসপাতালের কর্মচারীরা। পরে শিশুটিকে উদ্ধার করা হয়।
এখনো পর্যন্ত নবজাতকের বাবা মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক জানান, উদ্ধার হওয়া নবজাতক মেডিকেলে ভর্তি কোনো রোগীর নয়, তবে তার দায়িত্ব নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। কে কাহারা রেখে গেছে এটা আমরা বলতে পারি না। বাথরুমে পাইছি আমরা, পাওয়ার পরে তাকে চিকিৎসার জন্য 211 নম্বর ভর্তি করা হচ্ছে। ওর ওজন প্রায় 800 গ্রামের মতো। আমরা যেটা ধারণা করছি হয়তো 32 উইকস প্রেগনেন্সি, কোনো আর্লি ডেলিভারি হয়েছে। বাট এটি আমরা খোঁজ দিয়ে দেখেছি এটি আমাদের হাসপাতালে ভর্তি কোনো রুগীর কেউ নয়, হয়তো কেউ আমার মনে হয় যে এখানে হয়তো রেখে গিয়েছে। 9 বছরের ব্যবধানে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। চুরিহাট্টা ট্র্যাজেডির রেশ না কাটলেও এখনও সচল হাজার হাজার কারখানা ও রাসায়নিক গুদাম। এমন বাস্তবতায় রাসায়নিকের গুদাম সরানোর দাবি যখন সর্বমহলে, ঠিক তখন বিশেষজ্ঞরা মনে করেন এই উদ্যোগ বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড ভাড়া নিয়ে এভাবেই চলছে প্লাস্টিকের পণ্য তৈরির কারখানা। পুরো কারখানা জুড়ে ছড়িয়ে আছে প্লাস্টিকের পণ্য ও প্লাস্টিকের পণ্য তৈরির কাঁচামাল। নিরাপদ কর্মপরিবেশ বলতে যা বোঝায় তার ছিটে ফোটাও নেই এই কারখানায়। আর এভাবে এমন কারখানায় কাজ করে যে শ্রমিকরাই শুধু বিপদে পড়ছেন তা কিন্তু নয়, এই ভবনসহ আশপাশের বাসিন্দারা রয়েছেন মহা ঝুঁকিতে। কারখানা নাকি গুদাম ঘর, প্রথম দেখায় বুঝে ওঠা দেয়। পুরো কক্ষে জানালা মাত্র দুটি, যার একটি বন্ধ মালামালের স্তূপে। দুটি দরজার একটি তালাবদ্ধ থাকে সবসময়ই। দিনরাত 24 ঘন্টা যান্ত্রিক উত্তাপে ঝুঁকিপূর্ণ পরিবেশেই নিরলস কাজ করেন শ্রমিকরা। রাজধানীর চকবাজার, লালবাগ, ইসলামবাগ, মৌলভীবাজার, পোস্তাসহ প্রায় প্রতিটি এলাকাতেই যন্ত্রের টুকটাক শব্দ। কোথাও প্লাস্টিকের সামগ্রী, কোথাও জুতা, স্যান্ডেল, আবার কোথাও তৈরি হয় নানা রকম প্রসাধনী। উচ্চ দাহ্য সম্পন্ন কাঁচামালই এসব পণ্য তৈরির মূল উপাদান। ট্রেড লাইসেন্স আছে, ফায়ার সার্ভিসের লাইসেন্স আছে। আমরা আসলে কারখানা এখান থেকে চেঞ্জ করছি, আমরা কামরাঙ্গীশ্বরে নিয়ে যাবো এই মাসেই। সরু রাস্তা, ঘনবসতি আর সর্বত্র দোকানপাটের ঠাসা পুরান ঢাকায় এখনো চোখে পড়ে গুদাম ভাড়া দেওয়ার চটকদার বিজ্ঞাপন। আমরা আসলে লোভে পড়েই আমরা এই ভাড়াটা দেই। আপনাকে দেখা গেলে একটা ফ্যামিলি যদি আমি দেই, ফ্যামিলি হয়তো সর্বোচ্চ 20,000 টাকা অ্যাডভান্স দিব। আর যদি আমি একটা মনে করেন গুডাউন ভাড়া দেই, তাহলে দেখা গেলে আপনার গিয়া 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা অ্যাডভান্স দিব। অনেক ভাড়াটিয়ারা জানে না কি জিনিস রাখতেছে না রাখতেছে, কিন্তু এত বিপজ্জনক জিনিস উপরে মানুষ মনে করেন একটা বোমার উপরে থাকতেছে মানুষ। বারবার দুর্ঘটনা ও প্রাণহানির জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে পলিটিক্যাল উইলের কারণে ট্যানারিগুলো সরেছে, সে একই ধরনের একটা পলিটিক্যাল উইল ছাড়া চকবাজারকে কেমিক্যাল মুক্ত করা বোধহয় সম্ভব হবে না। নিমতলী থেকে চুরিহাট্টা, ব্যবধান 9 বছর। সচেতনতা ও সমন্বিত উদ্যোগই পারে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অনুমোদন ছাড়া ঝুঁকিপূর্ণ পরিবেশে গ্যাস সিলিন্ডার ব্যবহার ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে কসমেটিক্স তৈরির অভিযোগে কেরানীগঞ্জে 2টি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় শেভিং ফোম, ফেস ওয়াশ সহ বিপুল পরিমাণ নিম্নমানের কসমেটিক্স জব্দ করা হয়। এছাড়াও একটি কারখানার মালিককে 2 লাখ টাকা জরিমানা ও অন্যটির বিরুদ্ধে মামলা করা হয়। নিয়ম বহির্ভূতভাবে কারখানা স্থাপন করে প্রসাধনী তৈরি হচ্ছে, এমন খবরের ভিত্তিতে রোববার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাব 10। এ সময় আবাসিক ভবনে ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক মিশিয়ে নিম্নমানের কসমেটিক তৈরি করতে দেখা যায় এসব কারখানায়। ন্যূনতম মান বজায় না রেখে এই সমস্ত কসমেটিক্সগুলো বাজারজাত করা হচ্ছে। এগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ। এগুলো আমরা ব্যবহার করছি সচরাচর কিছু না জেনেই। র্যাবের নেতৃত্বে আরেকটি কারখানায় অভিযান চালায় বিস্ফোরক অধিদপ্তর, যেখানে দেখা যায় শেভিং ফোম তৈরিতে ঝুঁকিপূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন এলপিজি গ্যাস। নেওয়া হয়নি কোনো ধরনের অনুমোদন। এলপিজি বিধিমালা 2016 অনুসারে কেহ 125 কেজির উপরে এলপিজি মজুদ করতে পারেন না। এখানে আমরা বেশ অতিরিক্ত কিছু এলপিজি মজুদ করা হচ্ছে, যা এক্সপ্লোসিভ একটা বিশাল বিস্ফোরণ হতে পারে। অভিযান শেষে একটি কারখানাকে 2 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের কারাদণ্ডাদেশ দেয় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্য কারখানাটি অস্থায়ীভাবে সিলগালা করে দেওয়ার পাশাপাশি মামলা করা হয়। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। এলপি গ্যাস সিলিন্ডার মজুদে মানা হচ্ছে না নিরাপত্তার প্রয়োজনীয় নিয়ম।
বেশিরভাগ গোডাউনেই বাতাস চলাচল ও আগুন নেভানোর ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিস বলছে ঝুঁকিপূর্ণ সংরক্ষণের কারণে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিস্ফোরক পরিদপ্তর জানায় লোকবল সংকটের কারণে নিয়মিত তদারকি করতে পারছে না সংস্থাটি। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। এলপিজি সিলিন্ডারগুলো সংরক্ষণের জায়গায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকা জরুরি। বৈদ্যুতিক সুইচ ও অন্যান্য উপকরণ থাকবে গোডাউনের বাইরের অংশে। স্থানটিও হতে হবে আগুনের ব্যবহার আছে এমন জায়গা থেকে দূরে। এমন সব শর্তে অনুমোদনের ছড়াছড়ি থাকলেও তদারকি না থাকায় শর্ত পালনের শিথিলতার সুযোগ নেন ব্যবসায়ীরা। এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কানুন লেখা নাই যে আপনি ওয়ার্লিংয়ের দোকানের পাশে দোকান দিতে পারবে না, ব্যবসা বাণিজ্য দিতে পারবে না। যত খোলা হবে, খোলামেলা হবে তত ভালো হবে, কিন্তু জানালা আরো যদি বেশি থাকতো তাহলে আরো বেশি সুবিধা হতো, নিরাপদ আরো বেশি হতো। নিজস্ব নিরাপত্তা নেই বললেই চলে অনেক প্রতিষ্ঠানে, যা আশপাশের জনজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিয়ম মেনে সংরক্ষণ না করায় যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। একটা লেয়ার বা দুইটা লেয়ার মতো রাখা যায়, বা 4টা 5টা 6টা লেয়ার রাখা যায় না। রেগুলেটরের উপর চাপ পড়ে যেটা মাঝে মাঝে যেটা লিক হয়ে যেতে পারে এবং তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। যখন একটা দুর্ঘটনা হবে এটা কিন্তু সেন্সিটিভ, একটা থেকে আরেকটা আগুন লেগে যায়, তাপে এটা ট্রান্সফার করে যায়, তখন একটা বড় দুর্ঘটনা হতে পারে। মূলত ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন নিয়েই ডিলার পর্যায়ে সিলিন্ডার মজুত করা হয়। সারা দেশে 17টি কোম্পানির আওতায় 2 কোটিরও বেশি সিলিন্ডার ব্যবহার হচ্ছে। এই ব্যবসায়ের জন্য 6000 প্রতিষ্ঠানের অনুমোদন থাকলেও অবৈধভাবে গড়ে উঠেছে আরও অনেক মজুতকারী প্রতিষ্ঠান। এই আইনের ক্ষমতা দেওয়া আছে, পুলিশ, লোকাল ম্যাজিস্ট্রেট, ওনারা এগুলোকে লাইসেন্স চেক করতে পারেন, উইদাউট লাইসেন্স হলেও ওনার ধরে ওগুলোকে সিজ করে ফেলতে পারেন, মামলা দায়ের করতে পারেন। তো আমরা তাদেরকেও আরেকটু অ্যাক্টিভ করার জন্য আমরা আবার চিঠিপত্র শুরু করব। আমরা এটা নিয়ে খুব দ্রুত ড্রাইভ দিচ্ছি। 10টির বেশি গ্যাস সিলিন্ডার মজুত করলে সনদ নেওয়ার বিধান রয়েছে। গ্রাহকের কাছে সহজে পৌঁছাতে এক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়। ডিলার পর্যায়ে মজুতকালীন নিরাপত্তা আরও জোরদারের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করে বিস্ফোরক পরিদপ্তর। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 8 মিনিটের প্যারা কমান্ডো অভিযানে চট্টগ্রাম বিমানবন্দরে কথিত বিমান ছিনতাই নাটকের অবসান। গুলিতে অস্ত্রধারী নিহত, পাইলট, কেবিন ক্রু সহ যাত্রীরা নিরাপদ। কর্ণফুলীর তলদেশে দেশের প্রথম সুড়ঙ্গ পথের খনন শুরু, যুক্ত হবে কক্সবাজারের মহাসড়কের সঙ্গে। প্রধানমন্ত্রী বললেন, উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। চকবাজারে পুড়ে যাওয়া গাড়ির সিলিন্ডার অক্ষত, ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই আগুন বলছেন প্রত্যক্ষদর্শীরা। সব দিক মাথায় রেখেই চলছে তদন্ত। ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। এখনো সচল হাজার হাজার কারখানা, ঝুলছে গুদাম ভাড়ার নোটিশ। ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে 3টি রিট। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের শোভন রাব্বানী পরিষদ ক্ষুব্ধরা দিচ্ছেন নতুন প্যানেল। প্রার্থী চূড়ান্ত বাম দলগুলোর, বিভিন্ন দাবিতে ছাত্র দলের বিক্ষোভ। এই ছিল রাতের সময়ে। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।